আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করছি যে নিত্য পণ্যের দাম বা পাগলা ঘোড়া আমরা বলি, যেটি নিয়ন্ত্রণে নেই, দীর্ঘদিন ধরেই এটি বেড়ে আসছে, বেড়েই চলেছে। কিন্তু সম্প্রতি কয়েকটি পণ্যের দাম কিছুটা স্থিতিশীল, ভোজ্য তেলের দাম কিছুটা কমানো হয়েছে। সেটি আসলে জনগণের কাঙ্ক্ষিত না বা জনগণের ক্রয় সীমার মধ্যে নেই এটি বলা হচ্ছে। এই দাম বাড়া বা কমার ক্ষেত্রে বৈশ্বিক কারণ কতটা দায়ী বা আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কতটা ত্রুটি? জি, আপনি স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম সঠিকভাবে করেছেন যে পণ্য মূল্যের যে দাপট সেটা কিন্তু বলতে হবে যে শুধু বাংলাদেশে আমরা না, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই, এমনকি সিঙ্গাপুর, থাইল্যান্ডও আমি গেলাম, সবাই এটাতে এই দাপটে অস্থির। সো এখন আপনার বিশেষ করে জীবন যাপনের জিনিস যেগুলো আছে, একটা ফর্দ, সবকিছুতে একটা দাম বেড়েছে। এটা ইনফ্লেশনের জন্য হচ্ছে, গ্লোবাল ইনফ্লেশন। আর ফুড ইনফ্লেশন আমাদের সরকার বলছে 7.5 বা এরকম একটা জায়গায় ইনফ্লেশন আছে। প্রকৃত প্রস্তাবে বিতর্কে না গেলেও আমরা বলবো যে ফুড ইনফ্লেশন এর চাইতে বেশি। এখন এটার জন্য তো আমরা কাউকে দোষ দিতে পারছি না। আমরা আগে একটা চিত্র অঙ্কন করি। আপনি দেখবেন চায়ের দোকানে, রাস্তার পাশের হোটেলগুলোতে খদ্দের কম। বাসায় কাউকে দাওয়াত দিলে আপনি শিক কাবাব বা বিরিয়ানি প্যাকেট আনতে পাঠালে দেখবেন যে পাচ্ছেন না, এবং তারা বলবে যে অর্ডার দিলে বানিয়ে দেবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে শুধু দাম বাড়ে নেই, মানুষ যেহেতু পণ্যে হাত দিলে ইলেকট্রিক শক খাচ্ছে, সে হাত উঠায় নিচ্ছে অথবা কম পরিমাণে কিনছে। তার মানে হচ্ছে বাজারটা সংকুচিত হচ্ছে, বেচা বিক্রি কম হচ্ছে। এবং এটার জন্য যে যে কারণগুলো সবার কাছে জানা। প্রথম কথা হচ্ছে যে করোনার পরে আমরা জানি যে আমাদের সাপ্লাই চেইন ভেঙে গেছে, আমাদের পরিবহন ব্যয় কয়েক গুণ বেড়েছে। তারপরে মরার উপরে খরার গা হয়েছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তো এটাতে আপনার পয়েন্ট অফ প্রোডাকশন থেকে আমরা পণ্য আনতে পারতেছি না। কোন কোন ক্ষেত্রে পণ্য আনতে পারলে আমেরিকার স্যাংশনের জন্য আমরা পেমেন্ট দিতে পারছি না। সবকিছু মূলে মূলে একটা অরাজক অবস্থার মধ্যে বাজার ব্যবস্থা ঢুকে গেছে। এবং আই এম এফ্রেড অর্থনীতির ছাত্র হিসাবে আমি বলতে বাধ্য হচ্ছি, এটা আরো দীর্ঘদিন চলবে, যতদিন পর্যন্ত তেলের বাজার স্টেবল হবে না এবং বিশ্বে ওয়ার্ল্ড মার্কেটে স্টেবল হবে না। আমি সেই ধরনের কারণ আপাতত দেখতে পাচ্ছি না। এবং আপাতত দেখতে পাচ্ছি যে মধ্যবিত্তকে সম্পদ বেচতে হবে, নিম্ন মধ্যবিত্তকে বউয়ের ধার দেনা করতে হবে, বউয়ের গহনা বেচতে হবে। এটা একটি অষ্টি সংকেত। এবং চাহিদা কমিয়ে, ব্যবহার কমিয়ে আমরা কতটুকু সামাল দিতে পারবো, এটাই দেখার বিষয়। আন্তর্জাতিক বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি বলছেন, যে খাদ্যপণ্যের বা ফুড ইনফ্লেশন যেটা হয়েছে, সেটির প্রভাব বাংলাদেশে তো সব পণ্যে পড়ার কথা না। কিছু কিছু যেগুলো থাকে সেগুলো বাংলাদেশে হয়তো উৎপন্ন হয় বা আমরা নিজেরাও দাবি করি যে আমরা এটাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, সেক্ষেত্রে সেই পণ্যের দাম বাড়ে কেন? আচ্ছা, আপনি দেখেন, আপনি জিনিসটা জানেন, আমাকে একটু পরীক্ষা নিচ্ছেন। সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট এবং সাপ্লিমেন্টারি প্রোডাক্ট বলে একটা ব্যাপার আছে। যে এক জাতীয় জিনিস যখন আপনার দাম বাড়তে শুরু করে, অনেকেই ঝড়ে আম কুড়াতে চেষ্টা করে। এবং বিশেষ করে দেখবেন যে আপনার গিফেন গুডস যদি দাম বাড়ে, একটি পণ্যের সাথে আর চারটি পণ্যের দাম বাড়তে শুরু করে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেলেই সেই অজুহাতে এখানে বাজারে দাম বাড়ানো হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে সেটার ফল পেতে মানুষের দেরি হয়। এটি আমাদের বাজার ব্যবস্থার আপনার দুর্বলতা। যেহেতু আমরা টোটাল ন্যাশনাল ডিমান্ড কি, অর্থাৎ এটা কি বলতে বাধ্য, কথাটা রাজনৈতিক হয়ে যাবে। আমার দেশের কৃষি উৎপাদন, আমার দেশের খাদ্য মন্ত্রণালয়, আমার বাণিজ্য মন্ত্রণালয়, আমার অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ইয়া নেই, কনসিস্টেন্সি নেই, একটা সমন্বয় কম। এই সমন্বয়হীনতাও আমাদের এখানে তাৎক্ষণিকভাবে জিনিসের দাম বাড়লে বেড়ে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে জিনিসের দাম কমার সাথে কমছে না। আমাদের এই রোগ ব্যাপারে আমি জানি, আমার প্রধানমন্ত্রীও এই রোগের ব্যাপারে উনি জানেন, এবং উনি আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের কথা অনেকবার উনি বলেছেন। জি, হাসান পারভেজ, আপনি আমার সঙ্গে থাকবেন, আবার আপনার কাছে আসব।